পপিকে হালকাভাবে দেখছেন? চীনের মানচিত্রই পাল্টে দিয়েছিল এই মাদক। সম্প্রতি প্রায় 25,000 কেজি পপি বীজ বা পপি সিড আটক করা হয়েছে চট্টগ্রাম বন্দরে। পাখি খাদ্যের নামে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি করা হচ্ছিল এই আমদানি নিষিদ্ধ পণ্যটি। এই পপি বীজ কি? রান্নায় ব্যবহার্য বা জীবন রক্ষাকারী ঔষধ মরফিন তৈরিতে ব্যবহৃত পোস্তদানা আর হেরোইনের মতো ভয়ঙ্কর মাদকদ্রব্য তৈরিতে ব্যবহৃত পপির মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? এ নিয়ে বিস্তর আলোচনা, বিস্তারিত বিশ্লেষণ হয়েছে। কিন্তু ইতিহাসেও তো আফিম পপি নামে পরিচিত এই গাছের বড় অবদান আছে। অপিয়াম ওয়ার 1 ও অপিয়াম ওয়ার 2, অর্থাৎ প্রথম আফিম যুদ্ধ ও দ্বিতীয় আফিম যুদ্ধ, যা অ্যাংলো চাইনিজ ওয়ার নামেও পরিচিত, এই দুটি যুদ্ধ চীনের ইতিহাস বদলে দিয়েছিল। চীনের ইতিহাস বদলে দেয়া এই দুটি যুদ্ধের সঙ্গেও জড়িয়ে আছে পপি সিডের নাম। 19 শতকের মাঝামাঝিতে সংঘটিত ওই দুই যুদ্ধ চীনের ইতিহাস আর মানচিত্র কিভাবে পাল্টে দিয়েছিল, চলুন সে গল্পই আজ জেনে নেওয়া যাক। প্রথম অপিয়াম ওয়ার বা আফিম যুদ্ধটা হয়েছিল 1839 সাল থেকে 1842 সালে, যেখানে চীনের সঙ্গে লড়েছিল ব্রিটেন। দ্বিতীয় অপিয়াম যুদ্ধ হল 1856 সাল থেকে 1860 সাল পর্যন্ত। এবারে চীনের বিরুদ্ধে ব্রিটেনের সঙ্গে যুক্ত হয়েছিল ফ্রান্সও। এই দুই যুদ্ধেই চীনের চিং রাজ পরিবার হেরে যায়, আর এই হারের কারণে দুইবারই যুদ্ধ পরবর্তী সময়ে অসম চুক্তি করতে বাধ্য হয় চীন। আর তাই 19 শতকের 40-এর দশক থেকে পরের 100 বছরকে চীন দেখে সেঞ্চুরি অফ হিউমিলিয়েশন বা অপমানের শতাব্দী হিসেবে। দুই যুদ্ধের সঙ্গে অপিয়াম বা পপিসিডের সম্পর্ক। দুবারই যুদ্ধের আগে আকারে চীনের অর্থনীতি ছিল বিশ্বের সবচেয়ে বড় ও ধনী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারত ও আশেপাশের অঞ্চলে বাণিজ্য ও দখল বাড়িয়ে চলা ব্রিটেনের আগ্রহ ছিল চীনের চা, রেশম ও চীনামাটি নিয়ে। কিন্তু ব্রিটেনের তেমন কোনো পণ্য ছিল না যা চীনের আগ্রহ জাগাতে পারত। তারা শুধু পণ্যের বিনিময়ে ব্রিটেনের রৌপ্য মুদ্রাতেই আগ্রহী ছিল। ফলাফল, বাণিজ্য ঘাটতি। 1800 শতকের শেষের দিকে 1792-93 সালে বাণিজ্য চুক্তি করতে একটি কূটনৈতিক দলকে চীন পাঠিয়েছিল ব্রিটেন। ম্যাককার্টনি মিশন নামে পরিচিত এই দলটির উদ্দেশ্য ছিল চীনের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে যাওয়া। ব্রিটানিকায় লেখা বর্ণনা বলছে, অনেক ভুল বুঝাবুঝি দেখা দেওয়ায় সেই আলোচনায় ব্রিটেনের সব প্রস্তাবই নাকচ করে দেয় চীনের চিং রাজ পরিবার। ম্যাককার্টনি মিশনের ব্যর্থতার পর ঘি তুলতে আঙুল বাঁকা করার পথেই হাঁটে ব্রিটেন। চীনের কাছ থেকে রৌপ্য মুদ্রা বের করার এক অব্যর্থ টোটকা আবিষ্কার করে তারা, আর এই টোটকাই হচ্ছে পপি বীজ বা অপিয়াম। 19 শতকের শুরু থেকে ব্রিটিশ ভারতে উৎপাদিত এই মাদক জাতীয় পণ্যটি অবৈধ পথে চীনের মানুষের কাছে বিক্রি করতে শুরু করেন ব্রিটিশ ব্যবসায়ীরা, এবং অবশ্যই রৌপ্য মুদ্রার বিনিময়ে। 1820-এর দশক থেকে পপি বীজের বাণিজ্য লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। 1830-এর দশক আসতে আসতে চীনের লাখো মানুষ অপিয়ামে অর্থাৎ আফিমে আসক্ত হয়ে পড়ে। চীন থেকে বিপুল অঙ্কের রৌপ্য মুদ্রা বেরিয়ে যেতে শুরু করে এবং বোনাস হিসেবে দেখা দেয় সামাজিক অবক্ষয়। 1839 সালে লিন জেঝু নামের এক কর্মকর্তার নেতৃত্বে চীনের সরকার গুয়াংজুতে ব্রিটিশ ব্যবসায়ীদের মজুত করা প্রায় 1400 টন পপি বীজ ধ্বংস করে ফেলে। বিষয়টিকে ভালোভাবে নেয়নি ব্রিটেন। যুদ্ধজাহাজ পাঠিয়ে গুয়াংজুতে হামলা চালায় ব্রিটিশরা। 1841 সালের মে মাসে শহরটাও দখলে নিয়ে নেয় তারা। 1842 সালের আগস্টে ব্রিটিশরা নানজিং দখল করে নিলে নানজিং চুক্তিতে যেতে বাধ্য হয় চীনের চিং রাজ পরিবার। চীনের জন্য অপমানের শতকের শুরুর চিহ্ন হয়ে থাকা সেই অসম চুক্তিতে চীন বলতে গেলে কিছুই পায়নি। ব্রিটেনকে বড় অঙ্কের ক্ষতিপূরণ তো দিতে হয়েছেই, তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে চুক্তির আরও কিছু শর্তে। হংকংয়ের মালিকানা তুলে দিতে হয়েছে ব্রিটিশদের কাছে, যা ফেরত পেতে চীনকে অপেক্ষা করতে হয়েছে 1997 সাল পর্যন্ত। সেকেন্ড অপিয়াম ওয়ার বা অ্যাংলো চায়না ওয়ার। প্রথম যুদ্ধে শোচনীয় হার, বিদেশি শক্তির দাপট আর চিং রাজ পরিবার ও প্রশাসনের দুর্নীতি মিলিয়ে চীনের ভেতরেও দ্বন্দ্ব ডানা মেলেছে। 1850-এর দশকে চীনে আবার এলো ব্রিটিশ যুদ্ধজাহাজ। দাবি, চীনে আরও বেশি ব্যবসায়ের অধিকার দিতে হবে। তাদের সঙ্গে যোগ দেয় এবার ফ্রান্সও। 1856 সালের অক্টোবরে ব্রিটিশ যুদ্ধজাহাজ গুয়াংজুতে বোমা বর্ষণ করল। দুই পক্ষের যুদ্ধ শুরু হলো। সে বছরই ডিসেম্বরে চীনারা গুয়াংজুতে বিদেশি ফ্যাক্টরি, গুদাম জ্বালিয়ে দিলে উত্তেজনা আরও বেড়ে যায়।
এসবের মধ্যে ফ্রান্স কেন যোগ দিয়েছে? তাদের দাবি ছিল ওই বছরের শুরুর দিকে তাদের এক ধর্মপ্রচারককে মেরে ফেলেছে চীনের সেনারা। 1857 সালের শেষ দিকে যৌথ বাহিনী হামলা শুরু করে। গুয়াংজু দ্রুতই দখলে নিয়ে নেয় তারা এবং সেখানকার আপোষ বিমুখ প্রশাসককে সরিয়ে নিজেদের পছন্দের প্রশাসক বসায়। 1858 সালের মে মাসের মধ্যে যৌথ বাহিনী তিয়ানজিনে পৌঁছায়। জুনের মধ্যে চীনারা তিয়ানজিন চুক্তিতে যেতে বাধ্য হয়। সে বছরের শেষ দিকে সাংহাইতে আরেক দফা আলোচনার পর পপি বীজের ব্যবসাকেও বৈধতা দিতে বাধ্য হয় চীন। কিন্তু যুদ্ধ সেখানেই থামল না। 1858 সালের শেষ অর্ধে তিয়ানজিং ছেড়ে যাওয়া ব্রিটিশ ও ফ্রেঞ্চ সৈন্যরা পরের বছরের জুনে আগের বছরের চুক্তিটাকে আনুষ্ঠানিক করার উদ্দেশ্যে বেইজিং যাওয়ার পথে আবার তিয়ানজিনে পৌঁছায়। এবার তাদের দাবি, হাই নদীর মুখে ডাগু দুর্গের ভেতর দিয়ে বেইজিং যেতে দিতে হবে তাদেরকে। চীন রাজি হয়নি, বিকল্প রাস্তা প্রস্তাব করে, কিন্তু ব্রিটিশ নেতৃত্বাধীন যৌথ বাহিনী তা মেনে না নিয়ে ডাগু দুর্গের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করে। যুদ্ধের দামামা আবার বেজে ওঠে। 1860 সালের আগস্টে আরও বড় যুদ্ধজাহাজ নিয়ে ব্রিটিশ ও ফ্রেঞ্চ সৈন্যরা চীনে পৌঁছায়। ডাগু ধ্বংস করে নদী ধরে এগিয়ে অক্টোবরে বেইজিং দখল করে তারা। শুধু দখলই করেনি, রীতিমতো লুট করেছে। তার চেয়েও চীনকে বড় ধাক্কা দিয়েছে সে সময়ে চীনের সংস্কৃতির এক গর্বের জায়গা, তাদের সম্রাটের রাজসিক প্রাসাদ ইউয়ানমিং গার্ডেন পুড়িয়ে দিয়ে। সে মাসের শেষ দিকে চীন চুক্তিতে সই করে, যেখানে তারা তিয়ানজিং চুক্তির শর্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি তো দিয়েছেই, পাশাপাশি হংকংয়ের দক্ষিণে কওলুন উপদ্বীপও ব্রিটিশদের হাতে দিয়ে দিতে বাধ্য হয়। চীনের ওপর এই দুই যুদ্ধের প্রভাব ছিল সুদূর প্রসারী। যুদ্ধগুলোর আগে চিং সাম্রাজ্যের অধীন চীন ছিল স্বনির্ভর, ধনী। যুদ্ধের পর মানচিত্রই বদলে গেল। হংকং চীনের হাতছাড়া হল, যেটি পরে বনে গেল ব্রিটেনের নৌঘাঁটি এবং ভারত ব্রিটেন চীন বাণিজ্যের কেন্দ্র। ব্রিটেন ও ফ্রান্সের পথ ধরে জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এসব বন্দরে চীনের বিভিন্ন অঞ্চলে তাদের দাপট প্রতিষ্ঠা করে। চীনের পতন ও জাপানের উত্থানের শুরুও ঘোষণা করে এই সময়টাই। 1895 সালে চীনকে যুদ্ধে পরাজিত করে তাইওয়ানের দখলও নিয়ে নেয় জাপান, যা তাদের হাতে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের পরাজয়ের আগ পর্যন্ত। শেষ পর্যন্ত 20 শতকের শুরুর দিকে চিং সাম্রাজ্যের পতন হয়ে রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠার পথে যাত্রাও শুরু এই পপি বীজের বাণিজ্য থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকেই।